শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব পরিমিতি 16.2 অনুসরণে। তো 16.2 অনুসরণের যে সূত্রগুলো প্রয়োজন, এই সূত্রগুলো আগে আমরা আলোচনা করি। তো প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণন উচ্চতা, এত বর্গ একক। এরপর দুই নম্বর হচ্ছে রম্বসের কর্ণদ্বয় যদি একটা D1 হয়, একটা রম্বসের আমরা ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে রম্বসের দুইটা কর্ণ আছে, একটা কর্ণ যদি আমরা D1 ধরি আর একটা যদি D2 ধরি, তাহলে রম্বসের ক্ষেত্রফল হবে হাফ D1 ইন্টু D2। এরপর হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা নির্ণয় করার সূত্র জানবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে, ট্রাপিজিয়ামের আমরা জানি দুইটা সমান্তরাল বাহু থাকে এবং দুটো অসমান্তরাল বাহু থাকে। তো যে দুইটা সমান্তরাল বাহু থাকবে, এই সমান্তরাল দুইটা বাহুর একটাকে যদি আমরা A ধরি, একটাকে যদি আমরা B ধরি, এবং সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব এটাকে বলা হয় উচ্চতা। এই উচ্চতা যদি আমরা h ধরি, তাহলে ক্ষেত্রফল পাবো আমরা কত, হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ, এত বর্গ একক। সুষম বহুভুজ বলতে আমরা কি বুঝবো, সেটা হচ্ছে সুষম, ওটা হচ্ছে যে বাহুগুলো দেওয়া থাকবে এই বাহুগুলো কি থাকবে, সমান থাকবে। যদি পঞ্চভুজ হয় তাহলে 5টা বাহু থাকবে, এই 5টা বাহু কি হবে, পরস্পর সমান হবে। এখন এই বাহুর সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হচ্ছে, এবং যে বাহুগুলো থাকবে এই বাহুগুলো যে দৈর্ঘ্য থাকবে এই দৈর্ঘ্যকে আমরা a দ্বারা প্রকাশ করি। তাহলে দৈর্ঘ্য যদি a একক হয়, তাহলে ক্ষেত্রফল হবে na² / cot 180 ডিগ্রি বাই n, এত বর্গ একক। মোটামুটি আমাদের এই সূত্রগুলোই আমাদের প্রয়োজন। এরপর হচ্ছে সামান্তরিকের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রয়োজন হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্রয়োজন হবে, তারপর হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করবো আমরা কিভাবে, এগুলো সবগুলো প্রয়োজন আছে। এগুলো আলোচনা করলাম না, তার কারণ হচ্ছে এগুলো তো আগেই আমাদের জানা আছে। তো চলো এখন আমরা কিছু অঙ্ক সমাধান করি। শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা 16.2 এর 1 নম্বর অঙ্ক প্রশ্ন দেখো। তো 1 নম্বর প্রশ্নে বলা আছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। দৈর্ঘ্যটা কার দ্বিগুণ, বিস্তারের দ্বিগুণ। তাহলে দৈর্ঘ্যটাকে কার সাথে তুলনা করা হচ্ছে, বিস্তারের সাথে তুলনা করা হচ্ছে। যদি আমাদের বিস্তার জানা থাকে তাহলে আমরা দৈর্ঘ্য বের করতে পারবো। এই জন্য আমাদের কি করতে হবে, আগে বিস্তারটাকে আমাদেরকে ধরে নিতে হবে, তারপর আমরা দৈর্ঘ্য বের করতে পারবো। এরপরে ক্ষেত্রফল দেওয়া আছে কত, 512 বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো। তাহলে একটা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দরকার, অর্থাৎ বিস্তার দরকার। তাহলে এখন যদি আমরা এটার বিস্তার ধরে নেই হচ্ছে x, তাহলে হচ্ছে বিস্তারের দ্বিগুণ হচ্ছে কি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যটা কত হবে, তাহলে 2x। তাহলে আমরা ক্ষেত্রফল কত পাবো, তাহলে দৈর্ঘ্য গুণন বিস্তার, তাহলে 2x ইন্টু x, তাহলে করলে কত পাবো আমরা, 2x², এত বর্গমিটার। তাহলে আমরা কি পেলাম, এটা একটা ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলটা কার সমান হবে, প্রশ্নে ক্ষেত্রফলের কত বলছে, 512। তাহলে কে আমরা তাহলে দুইটা কি লিখতে পারি, পরস্পর সমান লিখতে পারি। তাহলে এখানে 2টা কি গুণ অবস্থা আছে, তাহলে 2টাকে আমরা ডান পাশে ভাগ করে দিতে পারি। তাহলে হচ্ছে x² ইকুয়াল, তাহলে কত পাবো, 256। তাহলে 56 এর উপর যদি আমরা রুট করি, তাহলে আমাদের কি কার মান বের করতে হবে, x এর মান বের করতে হবে। তাহলে যেহেতু এখানে x² আছে, তাহলে ডান পাশে কি করে দিতে হবে, তাহলে x² যদি আমরা তুলে দেই, তাহলে ডান পাশে কি রুট হয়ে যাবে। এজন্য তাহলে কি 256 এর রুট করলে কত হবে, 16। তার মানে কি x আমরা কি ধরছি, বিস্তার। তাহলে বিস্তার তাহলে কত পাচ্ছি, 16 মিটার। এখন বিস্তারের দ্বিগুণটা হচ্ছে কি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কত হবে, তাহলে 2 ইন্টু তাহলে হচ্ছে বিস্তার, তাহলে বিস্তার কত পাচ্ছি, 16। তাহলে 2 ইন্টু 16 হচ্ছে কি দৈর্ঘ্য, তাহলে কত পাচ্ছি আমরা, 32 এত মিটার। তাহলে আমাদের পরিসীমা নির্ণয়ের সূত্র জানা আছে কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই প্রস্থটাই হচ্ছে কি বিস্তার। তাহলে এখন তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, প্রস্থটাই হচ্ছে কি বিস্তার। তাহলে বিস্তার এখানে কত আছে, 16। তাহলে 32 প্লাস হচ্ছে কত, 16, তাহলে যোগ করলে কত হয় 48। 48 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে কত আসে, 96, এত মিটার। এটাই অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, এখন 3 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বর প্রশ্নে বলা আছে, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ হলে পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে এখানে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। যেহেতু বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটা গুণ করলে আমরা কি পাবো, ক্ষেত্রফল পাবো। এবং বাগানের ক্ষেত্রফলের সাথে পুকুরের ক্ষেত্রফলের একটা সম্পর্ক তৈরি করার কথা বলছে। তাহলে আমাদের কি বলা হচ্ছে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত, 40 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে যদি আমরা গুণ করি, তাহলে ক্ষেত্রফল কত পাবো, 12 বর্গমিটার। তাহলে আমরা এটা কি পেলাম, বাগানের ক্ষেত্রফল পেলাম। এখন আমাদের দরকার হচ্ছে পুকুর। এখন কথা হচ্ছে, যদি পুকুর থাকে তার একটা কি থাকবে, পাড় থাকবে। এখন পাড়ের বিস্তার কতটুকু আছে এটা কিন্তু প্রশ্নে উল্লেখ করা নাই। এই জন্য আমাদের কি করতে হবে, পাড়ের বিস্তারটাকে ধরে নিতে হবে হচ্ছে কত, x মিটার। তাহলে পাড়ের বিস্তার যদি x মিটার হয়, তাহলে পাড় দুই সাইডে আছে, তাহলে দৈর্ঘ্য বরাবরও আছে, প্রস্থ বরাবরও আছে, দুই পাশেই করে আছে। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে, যখন আমরা পাড় বাদে দৈর্ঘ্য বের করবো, তাহলে আমাদের কি করতে
হবে দুই পাশে কি করতে হবে, এক পাশে x আর এক পাশে x এভাবে বাদ দিতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, পার বাদে পুকুরের দৈর্ঘ্য তাহলে কত পাচ্ছি 40 - 2x, একভাবে প্রস্থ তাহলে কত পাবো না 30 - 2x। তাহলে এখন যদি আমরা কি পার বাদে দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা দেওয়া আছে যদি আমরা এটা গুণ করি তাহলে কি পার বাদে একটা ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে কত পাবো আমরা 40 - 2x × 30 - 2x, এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে পাওয়া যায় 4x² - 140x + 1200। তাহলে এটা আমরা কি পাইলাম, পুকুরের ক্ষেত্রফল পাইলাম। কিন্তু প্রশ্নে বলা আছে পুকুরের ক্ষেত্রফলটা কার অর্ধেক, বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে বাগানের ক্ষেত্রফল কত আছে, তাহলে 1200, আর পুকুরের ক্ষেত্রফল হচ্ছে এটা। তার মানে কি পুকুরের ক্ষেত্রফলটা কার অর্ধেক, বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে প্রশ্ন মতে এটা হচ্ছে কি পুকুরের ক্ষেত্রফল। তাহলে বাগানের ক্ষেত্রফল কত আছে 1200, তাহলে 1200 কে 2 দ্বারা ভাগ করলে যে মানটা পাওয়া যাবে এই মানটা কার সমান হবে, পুকুরের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে, 1200 কে কত দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 1200 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হয় 600 ডান দিকে আছে, তাহলে বাম পাশে যদি আমরা করি তাহলে কি আসে, মাইনাস হয়ে যায়। তাহলে 1200 থেকে 600 যদি বাদ দিই তাহলে কত আসে 600। তারপর এখান থেকে আমরা 4 কমন নিব, 4 কমন নেওয়ার পরে 4 পাশে গেলে তাহলে কি 0 হয়ে যাবে। তাহলে বাকি থাকে x² - 35x + 150 = 0। এখন যেহেতু আমাদেরকে এখানে x এর মান বের করতে হবে তাহলে অবশ্যই কি x এর পাওয়ার যেহেতু 2 আছে এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার পরে আমরা পাবো কত x - 30 × x - 5 = 0। তাহলে আমরা জানি একাধিক উৎপাদক সমান যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটা উৎপাদক সমান শূন্য হবে। তাহলে x - 30 = আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি, x - 5 = 0 লিখতে পারি। তাহলে x - 30 = যদি আমরা 0 লিখি তাহলে x এর মান কত আসে 30, আবার x - 5 = যদি 0 লিখি তাহলে x এর মান কত আসে 5। তাহলে x এর মান পেলাম কয়টা, দুইটা, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে কত 5। এখন x এর এই দুটো মানে গ্রহণযোগ্য কিনা তাহলে আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে বাগানের প্রস্থ হচ্ছে কত 30 মিটার। তাহলে বাগানের প্রস্থ যদি 30 মিটার হয়, পুকুরের পার ওই বাগানের মধ্যে পুকুরের পার কখনো 30 মিটার হবে না। যদি 30 মিটার হয় তাহলে কি পুকুর থাকবে না। তাহলে এই জন্য x = 30 এই মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে অতএব x = কত পেলাম 5। তাহলে x টা হচ্ছে কি বিস্তার, পারের বিস্তার। তাহলে আমাকে কি করতে হবে, পুকুরের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। পুকুরের দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা বের করি তাহলে কি দৈর্ঘ্য কত আছে 40 - 2x। তাহলে এখানে যদি আমরা বাদ দেই তাহলে 2x অর্থাৎ 5 × 2 করলে কত হয় 10। তাহলে 40 - 10 করলে কত আসে 30। তাহলে দৈর্ঘ্য কত হবে 30 মিটার এবং প্রস্থ কত 30 - 2x। 2x মানে হচ্ছে 2 × x এর মান কত আছে 5। তাহলে 5 × 2 করলে কত হয় 10। তাহলে হচ্ছে কত 30 - 10 করলে তাহলে কত আসে 20। তার মানে কত পাচ্ছি আমরা, প্রস্থ পাচ্ছি কত 20 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার। এটাই অ্যান্সার। এবার 5 নম্বর প্রশ্নের সমাধান। 5 নম্বর প্রশ্নে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে এখানে বলা আছে একটা বর্গক্ষেত্রের পরিসীমা কার সমান, একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। যদি আয়তক্ষেত্রের পরিসীমা আমাদের জানা থাকে তাহলে আমরা কিভাবে বর্গক্ষেত্রের পরিসীমা বের করতে পারবো। এখানে আরেকটা শর্ত বলা আছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত 768 বর্গমিটার। তাহলে এখানে যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে একটা সমীকরণ গঠন করতে পারবো। কারণ এখানে আরেকটা শর্ত বলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কার 3 গুণ, প্রস্থের 3 গুণ। তাহলে এখন যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ধরি আমরা তাহলে আমরা কি এখান থেকে দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ যদি আমরা x মিটার ধরি তাহলে দৈর্ঘ্য হবে কত 3x মিটার। তাহলে হচ্ছে ক্ষেত্রফল তাহলে কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে কত পাচ্ছি 3x² বর্গমিটার। এরপর আমরা ক্ষেত্রফল পাইলাম হচ্ছে 3x² বর্গমিটার, কিন্তু প্রশ্নে দেওয়া আছে কত 768। তাহলে কি ক্ষেত্রফল তাহলে দুইটা কি হবে, পরস্পর সমান হবে। তাহলে 3x² = হচ্ছে 768। 38 এর পাশে ভাগ করে দিলাম, 768 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে 256। এখন আমরা যেহেতু x এর মান বের করব, এখানে x² আছে, তাহলে 256 এর কি করতে হবে, রুট করতে হবে। তাহলে যদি আমরা এটা রুট করি তাহলে কত পাওয়া যাবে 16। তাহলে x আমাদের কি ধরা আছে, প্রস্থ ধরা আছে, আয়তক্ষেত্রের প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ পেলাম আমরা কত 16 মিটার। এখন দৈর্ঘ্য তাহলে কত হবে, প্রস্থের 3 গুণ। তাহলে প্রস্থের 3 গুণ যদি হয় তাহলে 3 × 16 তার মানে কত হয় 48। তাহলে আয়তক্ষেত্রে এখন আমাদের প্রস্থ জানা আছে, দৈর্ঘ্য জানা আছে। তাহলে আমরা কি বের করতে পারবো, আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে পারবো। তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে তাহলে কত পাবো আমরা 128 এত মিটার। তাহলে প্রশ্নে বলা আছে আয়তক্ষেত্রের পরিসীমা যেটা বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে সেটা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা 128, তাহলে বর্গের পরিসীমা কত হবে 128 মিটার। তাহলে বর্গের পরিসীমা আমরা জানি বর্গের 4টা বাহু পরস্পর সমান। তাহলে বর্গের পরিসীমাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে এখানে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য তাহলে কত 128 ডিভাইড হচ্ছে 4, তাহলে ইকুয়াল হচ্ছে কত 32 মিটার। এখন আমাদেরকে বর্গের বাহুর দৈর্ঘ্য জানা আছে। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে কি ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি
1024 এত বর্গমিটার। এখন এই যে বর্গক্ষেত্রটা যে আছে এই বর্গক্ষেত্রটা কি করতে হবে, পাথর দিয়ে বাঁধতে হবে। এখন পাথরের দৈর্ঘ্য, পাথরটা আছে কি বর্গাকার, সে বর্গাকার পাথরের দৈর্ঘ্যটা দেওয়া আছে কত 40 সেন্টিমিটার। তাহলে যেহেতু এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি বর্গমিটারে বের করছি, তাহলে পাথরের ক্ষেত্রফলটা আমাদের কি করতে হবে, বর্গমিটারে বের করতে হবে। তাহলে সেন্টিমিটার থেকে আমাদের কিসে কনভার্ট করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। তাহলে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কত আসে 0.4 মিটার। তাহলে পাথরটা যেহেতু বর্গাকার, তাহলে পাথরের এক বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা কত পাচ্ছি 0.4 মিটার। তাহলে এটার উপর যদি আমরা স্কয়ার করি তাহলে কি পাবো, পাথরের ক্ষেত্রফল পাবো। তাহলে পাথরের ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি, তাহলে 0.16 এত বর্গমিটার। তাহলে পাথরের ক্ষেত্রফল হচ্ছে এটা আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে এটা। তাহলে বর্গের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে, পাথরের সংখ্যা পাওয়া যাবে। তাহলে এই জন্য পাথরের সংখ্যা সমান হচ্ছে 1024 ডিভাইড হচ্ছে 0.16 এত টি। তাহলে এটাকে ভাগ করলে কত পাওয়া যাবে, 6400 এত টি, অর্থাৎ 6400 টি। এটাই অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো 8 নম্বর প্রশ্নের সমাধান। 8 নম্বর প্রশ্নে বলা আছে একটা সামুদ্রিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামুদ্রিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে বলা হচ্ছে একটা সামুদ্রিকের ক্ষেত্রফল যত, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তত। তাহলে এখানে আবার কি সামুদ্রিকের কি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে কত 125 মিটার এবং উচ্চতা দেওয়া আছে কত 5 মিটার। তাহলে যেহেতু সামুদ্রিকের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি করতে পারবো, সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে প্রশ্নে বলা আছে সামুদ্রিকের ক্ষেত্রফল যত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তত। তাহলে আমরা কি করতে পারি, সামুদ্রিকের ক্ষেত্রফল কি নির্ণয় সূত্র হচ্ছে কি ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে দেওয়া আছে সামুদ্রিকের ভূমি 125 মিটার আর উচ্চতা দেওয়া আছে 5 মিটার। যদি আমরা দুটাকে গুণ করি তাহলে ক্ষেত্রফল কত পাওয়া যাবে, 625 বর্গমিটার। তাহলে এটা আমরা কি পাচ্ছি, সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল যত, বর্গের ক্ষেত্রফল তত। তার মানে কি এটাই হচ্ছে বর্গের ক্ষেত্রফল। তাহলে আমাদের বর্গের ক্ষেত্রফল হচ্ছে কত 625 বর্গমিটার। তাহলে এখন আমরা যেহেতু বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করব, তার মানে কি বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে কি দরকার, বর্গের বাহুর দৈর্ঘ্য দরকার। তাহলে যেহেতু আমাদের বর্গের ক্ষেত্রফল জানা আছে, বর্গের ক্ষেত্রফলের উপর রুট করলে কি পাওয়া যায়, বর্গের এক বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে এই জন্য আমরা কি করব, বর্গের এক বাহু সমান হচ্ছে √ওভার কত 625 এত মিটার। তাহলে এটাকে রুট করলে কত পাবো আমরা 25 মিটার। তাহলে এই 25 হচ্ছে কি বর্গের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে হচ্ছে কি আমাদের জানা আছে বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে √2 ইনটু এক বাহুর দৈর্ঘ্য, √2 ইনটু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 ইনটু এক বাহুর দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে 25 মিটার। তাহলে আমরা যদি এটাকে গুণ করে দেই তাহলে 25 √2 মিটার। এখন যদি আমরা √2 এর মান বসাই দিয়ে 25 দ্বারা গুণ করি তাহলে গুণ করলে কত পাওয়া যায় 35.35 মিটার। এটাই হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য। এটাই অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 9 নম্বর প্রশ্ন আলোচনা করব। 9 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে একটা সামুদ্রিকের বাহু দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার আর এটা আছে 26 সেন্টিমিটার। ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে 28 সেন্টিমিটার। এখন বলছে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে কি সামুদ্রিকের দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং কি একটা ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে কি অপর কর্ণ আমাদেরকে বের করতে হবে। তো আমরা যদি অপর কর্ণ বের করতে চাই তাহলে প্রথমত আমরা যদি চিন্তা করি যে ABCD এটা একটা হচ্ছে সামুদ্রিক, তাহলে AC এবং BD দুইটা কর্ণ। আমরা জানি সামুদ্রিকের কর্ণ পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা লিখতে পারি ABCD একটা সামুদ্রিক যার AB = CD = হচ্ছে 30 সেন্টিমিটার। অর্থাৎ AB আর CD এই দুটো বাহু সমান্তরাল বাহু, দুটো কি সমান। তাহলে এই বাহু দুটোকে আমরা কি ধরলাম 30 সেন্টিমিটার এবং BC = AD = হচ্ছে কত 26 সেন্টিমিটার। একটা ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে কত BD। তাহলে BD = তাহলে কত হবে 28 সেন্টিমিটার। তাহলে BD = যদি 28 সেন্টিমিটার হয় তাহলে OB আর OD তাহলে সমান, কারণ O হচ্ছে কি মূল বিন্দু, কি মধ্যবিন্দু। তাহলে OB = OD = তাহলে কত হবে 28/2। তাহলে এই জন্য আমরা কি OB = OD = হচ্ছে 28/2 = হচ্ছে 14 সেন্টিমিটার এবং OA আর OC কি পরস্পর সমান। এখন আমরা কি করব, যে কোনো একটা ত্রিভুজ ধরবো। এখানে হয় আমরা BCD ত্রিভুজ ধরবো অথবা ABD ত্রিভুজ ধরবো অথবা ABC ত্রিভুজ ধরবো অথবা ACD ত্রিভুজ ধরবো। আমরা এভাবে যে কোনো ত্রিভুজ নিয়ে আমরা অঙ্কটাকে সমাধান করতে পারবো। তো আমরা যদি এখানে BCD ত্রিভুজ ধরি তাহলে অ্যাপোলোনিয়াসের একটা উপপাদ্য জানা আছে আমাদের। অ্যাপোলোনিয়াসের একটা উপপাদ্য জানা আছে, সেটা হচ্ছে একটি ত্রিভুজের সন্নিহিত দুই বাহুর উপর সন্নিহিত দুই বাহুর বর্গের সমষ্টি ওই ত্রিভুজের মধ্যমার উপর অঙ্কিত বর্গ এবং তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। তাহলে এখানে বলা হচ্ছে সন্নিহিত দুইটা বাহু। তাহলে একটা বাহু BC, একটা বাহু যদি আমরা CD ধরি তাহলে এই দুটো হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আমরা কি লিখতে পারি BC² + CD²। এরপরে এটা কার সমান হবে, বলা হচ্ছে মধ্যমা। তাহলে BCD একটা ত্রিভুজ ধরা হয়, তাহলে তৃতীয় বাহু হচ্ছে BD। তাহলে তৃতীয় বাহু BD এর মধ্যবিন্দু তাহলে হচ্ছে O, তার মানে কি OC একটা মধ্যমা। তাহলে তৃতীয় বাহু যদি BD হয় তাহলে এটার অর্ধেক তাহলে হচ্ছে কি OD অথবা OB, যে কোনো একটা আমরা নিতে পারি। তার মানে হচ্ছে 2 ×
তাহলে ওসি অর্থাৎ মধ্যমার উপর অঙ্কিত বর্গ যোগ তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গ। তাহলে তৃতীয় বাহু যদি বিডি হয় এটার অর্ধেক তাহলে হচ্ছে ওডি, তাহলে ওডির উপর স্কয়ার করলাম। এখন বিসির মান জানা আছে, সিডির মান জানা আছে, তারপরে ওডির মান জানা আছে। তাহলে আমরা যদি তিনটা মান বসাতে এখানে ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে এখানে ওসির মান পাওয়া যাবে 24.33। তাহলে ওসি যদি 24.33 হয় তাহলে ওএ হচ্ছে ওটাই। তার মানে কি এসির মান যদি আমরা বের করতে চাই তার মানে কি ওটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি পাওয়া যাবে? তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য পাওয়া যাবে। এখন যদি আমরা এটাই আনসার। এখন যদি আমরা এবিডি ত্রিভুজ ধরি তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি সন্নিহিত বাহুকে ধরি এডি আর এবি ধরি, তাহলে এই দুটো যদি এবি আর এডি ধরা হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে কি লিখবো? তাহলে এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল তাহলে 2 ইন্টু তাহলে তৃতীয় বাহু কোনটা? তাহলে বিডি। আর মধ্যমা কোনটা? তাহলে ও এ। বলা হচ্ছে মধ্যমার উপর অঙ্কিত বর্গ, তাহলে হচ্ছে মধ্যমা ও এ, তাহলে ও এর উপর অঙ্কিত বর্গ এবং তৃতীয় বাহুর অর্ধেক কোনটা? তাহলে ওবি অথবা ওডি। তাহলে আমরা কি ওবি লিখতে পারি অথবা ওডির উপর স্কয়ার লিখতে পারি। আচ্ছা, এখন দেখো আমরা এখানে এবির মান জানা আছে, এডির মান জানা আছে, তারপরে ওডির মান জানা আছে। ক্যালকুলেশন করলে কার মান পাওয়া যাবে? ও এর মান পাওয়া যাবে। ও এর মানকে আবার 2 দ্বারা গুণ করলে তাহলে আমরা কার মান পাবো? এসির মান পাবো, অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্য পাওয়া যাবে। তো তোমরা এইভাবে করার চেষ্টা করিও, খুব তাড়াতাড়ি হবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বর প্রশ্নে বলা আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার, অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার 12 সেন্টিমিটার, ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে যদি আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই তাহলে আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা। এখানে সমান্তরাল দুইটা বাহু দেয়া আছে কিন্তু এখানে উচ্চতা দেওয়া নাই, তাহলে এখানে অসমান্তরাল বাহু দুইটা যে আছে এই দুইটার দৈর্ঘ্য দেওয়া আছে এবং সমান্তরাল যে দুইটা বাহু আছে এই দুটোর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এই জন্য আমাদের কি করতে হবে? উচ্চতা দরকার। তাহলে আমরা এখন এখান থেকে উচ্চতা বের করবো। তাহলে মনে করি এবিসিডি একটি ট্রাপিজিয়াম, তাহলে এবিসিডি এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল। তারপর হচ্ছে এখানে এবি ইকুয়াল ধরলাম হচ্ছে 31 সেন্টিমিটার, সিডি ইকুয়াল ধরলাম 11 সেন্টিমিটার। তাহলে এডি, তাহলে অসমান্তরাল বাহু, তাহলে এডি এবং বিসি, তাহলে এডি ধরলাম হচ্ছে 10 সেন্টিমিটার এবং বিসি ধরলাম হচ্ছে কত? 12 সেন্টিমিটার। এখন এই সিডি এর সমান করে এবি থেকে এই অংশ কেটে নেই, তাহলে সিডি আর এই সমান হবে। তাহলে এখানে সিডি এর সমান করে এবি হতে এই অংশ কেটে নেই, তাহলে এরপরে হচ্ছে সিএইচ লম্ব বিই আর কি, তাহলে সিডি আর এই তাহলে কি হবে? পরস্পর সমান হবে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? সিডি ইকুয়াল এই ইকুয়াল পাচ্ছি কত? 11 সেন্টিমিটার। এখন বিই এর মান তাহলে কতটুকু হবে? তাহলে এবি থেকে যদি আমরা এই বাদ দিই তাহলে আমরা কার মান পাবো? বিই এর মান পাবো। তাহলে এখানে পেলাম বিই, তাহলে এই বাহুটাকে এ ধরলাম, তাহলে এবি মাইনাস এ ইকুয়াল 31 মাইনাস 11 ইকুয়াল হচ্ছে কত? 20 সেন্টিমিটার। একইভাবে তাহলে এডি, তাহলে এই বাহুটা কার সমান? তাহলে সিই, তাহলে এই দুটো কি হবে? পরস্পর সমান্তরাল হবে। তাহলে এডি এবং সিই কি হবে? তাহলে সমান হবে। তাহলে এডি সিই, তাহলে এটা হচ্ছে কত? 10 সেন্টিমিটার। এই বাহুটাকে আমরা কি ধরলাম? বি ধরলাম। এরপরে বিসি বাহু যেটা আছে, বিসি বাহু তো দেওয়াই আছে কত? 12 সেন্টিমিটার। এই বাহুটাকে আমরা সি ধরলাম। তাহলে বিসিই, তাহলে এটা একটা কি? ত্রিভুজ। তাহলে আমরা কি এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা আছে। এই তিনটা বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাওয়া যাবে? পরিসীমার অর্ধেক পাওয়া যাবে। তাহলে যদি আমার পরিসীমার অর্ধেক জানা থাকে এবং তিনটা বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এই জন্য বিসিই ত্রিভুজের পরিসীমার অর্ধেক আমরা বের করলাম হচ্ছে কত? 21 সেন্টিমিটার। এখন তাহলে বিসিই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে এবং পরিসীমার অর্ধেক যদি জানা থাকে তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এস এর মান জানা আছে আমাদের 21, তারপর হচ্ছে কি এর মান দেওয়া আছে 20, বির মান জানা আছে কত? 10, সির মান দেওয়া আছে কত? 12। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসবে কত? 45.60 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি পেলাম? এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে কত? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে যদি আমরা বিসিই ত্রিভুজ ধরি তাহলে এই ত্রিভুজের উচ্চতা যদি আমরা সিএইচ ধরি তাহলে ভূমি হবে কত? বিই। তাহলে দেখো তো এখানে বিই এর মান জানা আছে, সিএইচ এর মান আমাদের জানা নাই। তাহলে আমাদের কি বের করতে হবে? সিএইচ এর মান বের করতে হবে, অর্থাৎ উচ্চতা বের করতে হবে। তাহলে যদি আমরা উচ্চতা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে বিসিই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? হাফ ইন্টু ভূমি গুণন, তাহলে এখানে কত পাচ্ছি? উচ্চতা সমান, তাহলে কত হবে? এটা তাহলে পাচ্ছি আমরা কি? ক্ষেত্রফল। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা করে আমরা কি পাচ্ছি? একটা ক্ষেত্রফল পাচ্ছি, কিন্তু আমরা আগে ক্যালকুলেশন করে ক্ষেত্রফল কত পেলাম? 25.60। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা করে যে ক্ষেত্রফল পাওয়া যাবে আর এই সূত্রের সাহায্যে
যে ক্ষেত্রফল পাওয়া গেছে এই দুইটা ক্ষেত্রফল কি হবে পরস্পর সমান হবে। তাহলে আমরা কি করব, এই দুইটা ক্ষেত্রফল আমরা কি করব পরস্পর সমান লিখলাম, লিখে বি এর মান জানা আছে, বি এর মান এখানে বসাতে ক্যালকুলেশন করে আমরা সিএইচ এর মান বের করলাম কত 4.56। তাহলে সিএইচ টা হচ্ছে কি উচ্চতা। তাহলে যেহেতু এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা বের করব, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা। তাহলে এখানে তো উচ্চতা আমরা বের করলাম, তাহলে হচ্ছে কত সিএইচ অর্থাৎ 4.56। তাহলে হাফ গুণন অর্থাৎ এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তাহলে কত হবে ইকুয়াল হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা হচ্ছে কত 4.56। এবং এটাকে ক্যালকুলেশন করলে কত পাওয়া যাবে 95.76 এত বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে आंसर। শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষা অনেকবার এটা সম্পর্কে সৃজনশীল আসে, এটা দিয়ে সৃজনশীল আসে, তোমাদের এই অঙ্কটা খুবই ভালো করে প্র্যাকটিস করতে হবে। একই নিয়মে একটা উদাহরণ আছে, তোমরা চাইলে এই নিয়মে করতে পারো, অথবা এই অঙ্কটাকে তো আমি যে নিয়মে করালাম এই নিয়ম বাদ দিয়ে তোমরা উদাহরণের যে নিয়ম করা আছে তোমরা সেই নিয়মে করতে পারো। শিক্ষার্থীবৃন্দ এখন আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। 13 নম্বর প্রশ্নে বলা আছে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব হচ্ছে কত 1.5 মিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে বলছে সুষম অষ্টভুজ। সুষম বলতে আমরা কি বুঝবো, যে বহুভুজের বাহুগুলো কি থাকবে সমান থাকবে। এখানে যেহেতু অষ্টভুজের কথা বলা হচ্ছে, এই অষ্টভুজের বাহুগুলো কি থাকবে পরস্পর সমান থাকবে, এটাকে বলা হচ্ছে সুষম। তাহলে যদি আমরা এ বি সি ডি ই এফ জি এইচ, তাহলে যদি আমরা এটাকে একটা অষ্টভুজ ধরি, তাহলে একটা বাহু হবে এ বি, এখানে বি সি সি ডি ডি ই, এই যে বাহুগুলো আছে এই বাহুগুলো কি হবে পরস্পর সমান হবে। তাহলে এরকম বাহু টোটাল কয়টি আছে 8টি, এই 8টি বাহু কি হবে পরস্পর সমান হবে। এখন এই সুষম অষ্টভুজের তাহলে আমরা কেন্দ্র ধরলাম হচ্ছে কত ও। তাহলে এখানে বলা হচ্ছে কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব, কৌণিক বিন্দু হচ্ছে একটা এ বি সি ডি, এইগুলাকে বলা হচ্ছে কি কৌণিক বিন্দু। তার মানে কি ও থেকে এ পর্যন্ত এটা দেয়া আছে কত 1.5 মিটার, এটা দেয়া আছে প্রশ্নের মধ্যে, আমাদেরকে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ও এ ও বি ও সি ও ডি ও ই এইগুলো কি তাহলে কি হবে পরস্পর সমান হবে। তাহলে আমরা এখানে লিখলাম, মনে করি এবিসিডি একটি সুষম অষ্টভুজ, কেন্দ্র হচ্ছে ও, তারপর হচ্ছে কি ও এ, তারপরে ও বি ও সি ও ডি, এগুলো আমরা যোগ করব, এই কথাগুলো এখানে লিখে দিলাম। এখন যে কেন্দ্র আছে দেখো তো কেন্দ্রের মধ্যে কয়টা কোণ তৈরি করতেছে 8টা কোণ তৈরি করতেছে, এবং প্রত্যেকটা কোণ কি হবে পরস্পর সমান হবে। তাহলে কেন্দ্রের মধ্যে কত ডিগ্রি কোণ থাকে, তাহলে 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাবো, প্রত্যেকটা কোণের পরিমাপ পাওয়া যাবে। তাহলে এই জন্য আমরা কোণ ধরলাম এ ও বি, তাহলে 360 কে আমরা কত 8 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে কত আসে 45 ডিগ্রি। এবার শীর্ষ অর্থাৎ কেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব অর্থাৎ ও এ ও বি ও সি এটা কতটুকু হবে 1.5, এটাকে আমরা কত ধরলাম এ ধরলাম, এটাকে এ ধরলাম, এ ইকুয়াল হচ্ছে কত 1.5 মিটার। এখন ও এ যত ও বি ও তত, তার মানে কি ও এ বি, তাহলে এটা একটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এ বির মান তো আমরা জানি না, কিন্তু এই দুইটা বাহুর আবার কি অন্তর্ভুক্ত কোণ জানা আছে। তাহলে একটা ত্রিভুজের যদি দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ জানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে কি হাফ ইনটু বাহুদ্বয়ের গুণফল গুণন সাইন থিটা। তাহলে সাইন থিটা, থিটা হচ্ছে কি ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা যদি এ ও বি ত্রিভুজ ধরি, তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে তাহলে কি হবে হাফ, এর মান হচ্ছে 1.5, বির মান হচ্ছে 1.5 সাইন থিটা। থিটার পজিশন বলতে এই কোণটাকে বোঝাচ্ছে এ ও বি কোণ। তাহলে আমরা কি এ ও বি লিখলাম। তাহলে এ ও বি কোণ কত আছে 45 ডিগ্রি, এটাকে আমরা 1.5 গুণ করলাম, তারপর হচ্ছে কত আসে 2.25, তারপর 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 0.795 এত বর্গমিটার প্রায়। এইটা পেলাম কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে টোটাল এরকম কয়টা ত্রিভুজ আছে 8টা ত্রিভুজ আছে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যত বাকিগুলো প্রত্যেকটা তত করে আছে। এই জন্য কি একটা ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা এখানে যদি 8 দ্বারা গুণ করি তাহলে পুরোটার ক্ষেত্রফল পাওয়া যাবে। এই জন্য আমরা এখানে লিখলাম এ বি সি ডি ই এফ জি এইচ সুষম অষ্টভুজের ক্ষেত্রফল। তাহলে হচ্ছে একটার ক্ষেত্রফলকে কত দ্বারা গুণ করা হলো 8 দ্বারা গুণ করা হলো, গুণ করলে এত বর্গমিটার। তাহলে আসে কত, এটাকে গুণ করলে হয় 6.36 এত বর্গমিটার প্রায়, এটা হবে आंसर।